বারিশ স্যারের শাস্তি থেকে বাঁচার জন্য তোর বোনের সাথে উল্টাপাল্টা সম্পর্ক বানিয়ে ফেলেছে। তুই কিছু বলবি না? ওসমান হতাশার শ্বাস ফেলে বলে। বারিশের সাথে আসলেই আয়েশার বিয়ে হয়েছে। আজিম স্থির হয়ে গেল। ওকে থামতে দেখে ওসমান আর বারিশও থেমে গেল। বারিশ পিছু ঘুরে ভ্রু নাচিয়ে বলল। থামলি কেন? বাথরুমে চাপ দিয়েছে? আজিম আঙ্গুল উঁচিয়ে কাট কাট গলায় বলল। আমি আমার নাতি নাতনিকে বলে দিব, বারিশ তুমি আমাকে তোমার বিয়েতে, আর ওসমান তুই আমাকে তোর বোনের বিয়েতে দাওয়াত দিস নে। কথাটা বলে তীব্র অভিমান নিয়ে আজিম লম্বা লম্বা পা ফেলে জায়গা প্রস্থান করে। তা দেখে ওসমান গলা উঁচিয়ে বলে। এই থাম, কথা শোন। বারিশ ওসমানকে আটকে দিয়ে বলে। ছাড় ওকে, কাল ক্যান্টিনে গিয়ে ভালো মন্দ খাওয়ালেই দেখবি গলে গেছে। আয়শা ওয়াশরুম সাইজের অফিস কক্ষ ভালো করে তালা মেরে তিশার খোঁজে পড়ে। অনেক সময়ে চিরুনি তল্লাশি করার পর তিশাকে গাছের নিচে বসে থাকতে দেখে ও সেদিকেই ছুটে গেছে। সোজা গিয়ে ওর পিঠে একটা থাপ্পড় মেরে বলে। আমাকে একা রেখে চলে এসেছিলে কেন চিংড়ি? তিশা ওর থাপ্পড়ের তাল সামলাতে না পেরে মুখ থুবড়ে ঘাসের উপর পড়ে যায়। আয়শা ভাবেনি ও পড়ে যাবে, তাই ও চটজলদি তিশাকে ধরে ধরে উঠে বসালো। তারপর নিজে উল্টো রাগ দেখিয়ে বলল। কিছু খাস না বাড়িতে? আমার এক থাপ্পড়ে কোন সাহসে পড়ে গিয়েছিলি? তিশা কটমট দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো। তোকে বারিশ ভাইয়া যে শিক্ষাটা দিচ্ছে সেটা একদম পারফেক্ট। আয়শা মুখটা অসহায় করে তিশার পাশে বসে বলতে লাগলো। কেমন দূর সম্পর্কে বান্ধবীর মতো আচরণ করছিস বলতো? তিশা মুখ ভেঙচি কাটলো। অতঃপর হুট করে একটা কথা মনে পড়তে ও ব্যস্ত গলায় বলতে লাগলো। আসল কথাই তো তোকে বলিনি রে চেংড়ি। কি কথা? তোর গুন্ডা, মানে বারিশ ভাইয়া আজকে ভার্সিটিতে সেই লেভেলের মারপিট করেছে। বর্তমানে স্যারের রুমে আছে। যাদের মেরেছে তারা এখন ভার্সিটির জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছে। আয়শা হতভম্ব গলায় বলতে লাগলো। বলিস কি? একটু আগেই না আমাকে দিয়ে ঘাড় মালিশ করে নিল? তুই হয়তো কোনোদিন গন্ডগোল করেছিলি, তাই তোর ভাগের রাগটা ওই ছেলেগুলোর উপর ঝেড়েছে। আয়শা চুপসে গেল। পর মুহূর্তে উচ্ছ্বাসিত গলায় বলতে লাগলো। সে যাই হোক, বর্তমানে নিশ্চয়ই স্যারের কেলানি খাচ্ছে ওই গুন্ডা। উফ, আমি মনে হয় এবার বেঁচে যাব। কথাটা শেষ হওয়া মাত্রই আয়শার ফোনে মেসেজের নোটিফিকেশন আসে। মেসেজ চেক করতে ওর মুখটা রক্তশূন্য হয়ে গেল। ও মিনমিনে গলায় বলতে লাগলো। তুই না বললি স্যারের রুমে গুন্ডাটা, তাহলে? তিশা ভ্রু কুঁচকে আয়শার হাত ধরে ফোনটা নিয়ে মেসেজটা দেখলো। সেখানে লেখা। 5 মিনিটের মধ্যে ভার্সিটির বাইরে চলে আসো। মেসেজটা দেখার পর তিশা ফিক করে হেসে ফেলে। এবার তোর উপর দিয়েও মনে হয় ঘূর্ণিঝড় যাবে রে। যা যা, দ্রুত যা। আয়শা কপট রাগ দেখিয়ে বলে। তুই আমার বান্ধবী হতেই পারিস না, তোকে মনে হয় কেউ অদল বদল করেছে। সেটা নিয়ে পরে ভাবিস, আগে বারিশ ভাইয়ার কাছে যা। আয়শা তৎক্ষণাৎ বসা থেকে উঠে হাঁটতে শুরু করে। তিশাও হাসছিল। হঠাৎ নিজের হাতের দিকে নজর যেতে ও গলা উঁচিয়ে বলে। আরে ফোনটা তো নিয়ে যা। আয়শা তৎক্ষণাৎ পায়ের দিকে পরিবর্তন করলো, কিন্তু তাড়াহুড়া করার কারণে ও তিশার সামনে মুখ থুবড়ে উল্টে পড়ে। তা দেখে ওকে উঠানোর পরিবর্তে তিশা খ্যাট খ্যাট করে হাসতে লাগলো। আয়শা নিজে উঠে দাঁড়ায় এবং দ্রুত চোখ ঘুরিয়ে আশেপাশে তাকায়। কেউ নেই দেখে ও স্বস্তির নিঃশ্বাস ফেললো। তবে হাসতে থাকা তিশার দিকে তাকাতে ওর মুখটা গম্ভীর হয়ে গেল। ও খপ করে তিশার হাত থেকে ফোনটা নিয়ে বলতে লাগলো। কুটনি ননদিনী জুটবে তোর কপালে। বারিশ বারবার ঘড়ির দিকে আর ভার্সিটির গেটের দিকে তাকাচ্ছে। 5 মিনিট আগে শেষ হয়ে গেছে। বারিশ আরো একবার ঘড়ির দিকে তাকালো। এর মধ্যে আয়শা ওর সামনে এসে উপস্থিত হয় এবং হাঁপাতে হাঁপাতে বলে। ডেকেছেন কেন? বারিশ ঘড়ির দিকে নজর সরিয়ে আয়শার পানে তাকিয়ে বলতে লাগলো। পাক্কা 3 মিনিট 10 সেকেন্ড দেরি করেছো। এবার কি শাস্তি চাও বলো? আমি বারবার এইসব শাস্তি সহ্য করতে পারবো না তো। তাহলে দেরি করে এসেছো কেন? তোমাকে 5 মিনিট সময় দিইনি আমি? আয়শা মুখ ঘুরিয়ে বলতে লাগলো। আসার সময় উল্টে পড়ে গিয়েছিলাম, তাই দেরি হয়েছে। বারিশ অস্পষ্ট হাসলো। পর মুহূর্তে গলা খাকারি দিয়ে বলতে লাগলো। আচ্ছা, আমি ভালো মানুষ, তাই শাস্তি মাফ করে দিলাম। আয়শা মুখ ভেঙচি কেটে বিড়বিড় করে বলে। ভালো মানুষ? লজ্জাও করে না এত বড় একটা মিথ্যে কথা বলতে? বারিশ ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো। কি গালি দিচ্ছ আমাকে? আয়শা ব্যস্ত গলায় বলতে লাগলো। আমার কি আর সেই সৌভাগ্য আছে নাকি? বারিশ মুখ ঘুরিয়ে নিয়ে বলল। বাসায় চলো। না, আমি যাব না। ভার্সিটিতে আরো কিছুক্ষণ আড্ডা দিতে চাই। আমি যা বলছি তাই করো। এই শুনুন, আমি আপনার সব কাজ করে দিতে রাজি আছি।
তাই বলে যে আমাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করার চেষ্টা করবেন সেটা কিন্তু আমি মানব না। এত কথা বলো কেন? কেন বলবো না? আমি কখন বাড়ি যাব কখন যাব না এটাও কি আপনি বলে দিবেন? আমার উপর খবরদারি করার একদম চেষ্টা করবেন না। না, যে শর্ত দিয়েছিলাম সেই শর্তই পালন করতে চাচ্ছি। বাসায় গিয়ে তোমার থেকে কিছু কাজ করিয়ে নেওয়ার আছে, সো চুপচাপ চলো আমার সাথে। আয়শা চোখ মুখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণে আনলো। বারিশ অলরেডি হাঁটতে শুরু করে দিয়েছে। আয়শা ওর পিছু পিছু হাঁটতে লাগলো। দুজনে চুপচাপ হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর নীরবতা ভেঙে আয়শা বলতে লাগলো, ভালো কথা, আপনি মারপিট করেছিলেন কেন? এটা ভালো কথা না, তাই উত্তর দেব না। আচ্ছা, একটা খারাপ কথা, আপনি আজ ইউনিভার্সিটিতে মারপিট কেন করেছিলেন? গায়ের ব্যথা কমানোর জন্য। মানে? আমার সারা শরীর ব্যথা করছিল কাল রাত থেকে, তাই ওদেরও গায়ে ব্যথা করে দিলাম। এবার একটু শান্তি লাগছে আমার। আয়শা হতভম্ব হয়ে গেল। তিরিক্ষি গলায় বলতে লাগলো, আপনি কি মানুষ? অযথা ওদের কেন মারলেন? আমার ইচ্ছে হয়েছে, আমি মেরেছি। তোমার তাতে কি? এক নম্বরে বেয়াদবার গুন্ডা একটা ছেলে। ধন্যবাদ, বাকি প্রশংসা কাল করো। আচ্ছা স্যার, আপনাকে কি শাস্তি দিল বলুন তো? এত স্বাভাবিকভাবে বাড়িতে যাচ্ছেন কি করে আপনি? বারিশ বাঁকা হেসে বলে। স্যারকে মোটা ঘুষ অফার করেছি, তাই ছেড়ে দিয়েছে। আয়শা বিস্ফোরিত গলায় বলতে লাগলো, কি? হ্যাঁ তো, বিশেষ হচ্ছে না? স্যাররা ঘুষ নেয়? যার তা থেকে নেয় না, আমি দিলে আবার মানা করতে পারে না। স্যার স্পেশাল মানুষ কিনা। স্পেশাল মানুষ আর আপনি? তা নয় তো কি, স্যারের মেয়ের সাথে তো আমার ইন্টু মিন্টু সম্পর্ক আছে। মেয়েটাকে যা বলি তাই শোনে। স্যারের কাছেও আমার অতিরিক্ত প্রশংসা করে, তাই তো স্যার আমাকে এত সহজে ছেড়ে দিল। আয়শা থেমে গেল। ওকে থামতে দেখে বারিশও থেমে গেল। ও আয়শার সামনে গিয়ে বলতে লাগলো। কি হলো? আয়শা কটমট দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, আপনি পরকিয়া করছেন? ছি ছি, না, পরকীয়া কেন হতে যাবে? এটা প্রেম। বিয়ের পর পরকিয়া বলে? বারিশ বুঝদারদের মতো বলতে লাগলো। তাহলে হাফ প্রেম আর হাফ পরকীয়া লিপ্ত আমি। বারিশ রুমে এসে ব্যাকপ্যাকটা বিছানার উপর রেখে দিল। আয়শা ও রুমে এসে প্রবেশ করে। তবে হাফ পরকীয়া আর হাফ প্রেমের কথা শোনার পর থেকে ও আর একটাও কথা বলেনি। বারিশ অবশ্য কয়েকবার কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু লাভ হয়নি। বারিশ পিছু ঘুরে এক পলক আয়শার দিকে তাকায়, অতঃপর গলা খাকারি দিয়ে বলে, কথা বলছো না কেন? আয়শা গরম চোখে ওর দিকে তাকায় এবং পর মুহূর্তে চোখ সরিয়ে নিয়ে কাটকাট গলায় বলে, কি কাজ করানোর জন্য নিয়ে এসেছেন সেটা বলুন। বারিশ বিছানায় গায়ে এলিয়ে দিয়ে বলতে লাগলো, এক গ্লাস পানি দাও। কি? কানে শোনো না, এক গ্লাস পানি চাচ্ছি। এক গ্লাস পানি খাওয়ার জন্য আপনি আমাকে ভার্সিটি থেকে বাড়িতে নিয়ে আসলেন? তা হতে যাবে কেন, আরো কাজ আছে। আগে এক গ্লাস পানি দাও, এবং সেটা টাটকা ঠান্ডা পানি হতে হবে। আয়শা এক সেকেন্ড নিশ্চুপ দাঁড়িয়ে থাকার পর পানি আনতে চলে গেল। ও চলে যেতে বারিশের ঠোঁটের কোণে মুচকে হাসি ফুটে উঠল। তবে আয়শা ফিরে আসার সাথে সাথে সে হাসি মিলিয়ে গেল। ও এক গ্লাস পানি হাতে বারিশের সামনে এসে বলে, এই নিন। বারিশ শোয়া থেকে উঠে বসে পানি খেতে লাগলো। বলতে আপত্তি নেই যে ওর আসলেই পানির পিপাসা পেয়েছিল, তাই এক নিঃশ্বাসে সবটুকু পানি খেয়ে নিল। তা দেখে আয়শা বিড়বিড় করে বলল, গলা তো শুকিয়ে যাবেই। স্যারের মেয়ের প্রশংসা করতে করতে হাঁপিয়ে গিয়েছিলেন যে। বারিশ ফাঁকা গ্লাসটা আয়শার দিকে বাড়িয়ে দিল। আয়শা সেটা যথাস্থানে রেখে বারিশের সম্মুখেরই একটা চেয়ারে বসে এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকে। তা খেয়াল হতে বারিশ ভ্রু কুচকে বলে, এত অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আয়শা অপরিবর্তিত থাকলো। কয়েক মিনিট জবাবের অপেক্ষা করার পরও যখন কোনো জবাব এলো না, তখন বারিশ পুনরায় বলে উঠল, মানছি আমি তোমার বিয়ে করার স্বামী, তাই বলে এইভাবে ইফটিজিং করতে পারো না তো তুমি। আয়শা চোখ মুখ বিকৃত করে ওর থেকে চোখ সরিয়ে নেয়। তারপর গম্ভীর গলায় বলে, আর কি কাজ? বারিশ অবাক হয়ে বলে, কিসের কাজ? যার জন্য ভার্সিটি থেকে ডেকে আনলেন? বারিশ এবার থতমত খেয়ে গেল, কারণ কোনো কাজের জন্য ও আয়শাকে ডেকে আনেনি। এখন ওকে দিয়ে যে কি কাজ করানো যায়, অনেক চিন্তা ভাবনা করার পর বারিশ বলে ওঠে, আমার ব্যাগটা যথাস্থানে রেখে দাও। আয়শা কপট রাগ দেখিয়ে বলে, এসব খুচরো কাজের জন্য আমায় এনেছেন, মাথা খারাপ করবে না বলে দিলাম। আরে আসল কাজটাই তো এখনো করানো হয়নি। আগে সব ছোটখাটো কাজগুলো করো, তারপর আসল কাজটা করবে। আয়শা অনিচ্ছা সত্ত্বেও বারিশের ব্যাগটা বিছানা থেকে নিয়ে যথাস্থানে রেখে দেয়। তারপরও বলতে লাগলো, আর কি? আহা, একটু রেস্ট তো নাও। সময় নেই আমার, আপনি বলুন। কিন্তু আমার তো সময় লাগবে। কি কাজ করাবো সেটা ভাবার জন্য তো সময় প্রয়োজন নাকি? কি হলো, কথা কেন বলছেন না?
বারিশ গলা খাকারি দিয়ে সোজা হয়ে বসে এবং বলতে লাগলো। আমার কাভারটা একটু এলোমেলো হয়ে আছে, ওটা গুছিয়ে দাও তো। আয়শার সাথে সাথে কাবার্ড খুলে আসলে এলোমেলো হয়ে আছে। আয়শা এক এক করে সমস্ত জামা কাপড় সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখলো। হঠাৎই একটা ওড়নার দিকে নজর যেতে ওর ভ্রু কুঁচকে গেল। ও সেটা বের করে বারিশের সম্মুখে ধরে কাট গলায় বলে। এটা কার? বারিশ সামান্য হেসে বলে। আরে এটা তো স্যারের মেয়ে, কত খুঁজেছি কিন্তু পাইনি। ওটা তাহলে কাভারই ছিল। হা, তোমাকে অসংখ্য ধন্যবাদ ওসমানের বোন। আয়শা হুট করে সারা শরীর রাগে দপদপ করতে লাগলো। ও একটানে ওড়নাটা বারিশের মুখের উপর ছুঁড়ে মেরে অত্যন্ত গম্ভীর গলায় বলল। আর কি? বারিশ ওর আচরণে ভরকে গেল। পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলল। রিল্যাক্স, এত হাইপার হচ্ছ কেন? আয়শা কণ্ঠে দ্বিগুণ তেজ নিয়ে বলল। যেটা বলছি সেটার উত্তর দিন। আজাইরা পেঁচালের জন্য পর্যাপ্ত সময় নেই আমার। বারিশ মাথা চুলকাতে চুলকাতে আশেপাশে তাকাতে লাগলো। কোনো কাজই তো মাথায় আসছে না। কিছু সময় পরও বলতে লাগলো। কালো টি শার্ট আর ট্রাউজারটা বাথরুমে রাখো। আয়শা তুফানের গতিতে সেগুলো রেখে সে একই স্বরে বলতে লাগলো। আর বারিশ ভরকে যাওয়া গলায় বলে। আরে নিঃশ্বাস তো নাও। নিব না নিঃশ্বাস। আপনার কি তাতে? দ্রুত কাজের কথা বলুন। আপনার মেইন কাজটা এখনো করা হয়নি, আপনার দ্রুত বলুন। বারিশ চিন্তায় পড়ে গেল। ওর মাথায় কোনো কাজ আসছে না, শুধু ফালতু ফালতু ছোটখাটো কাজগুলোই মাথায় আসছে। আর আয়শার যা রাগ দেখাই যাচ্ছে, তাতে সেসবের কথা বললে অবস্থা খারাপ হবে। বেশ কিছু সময় মাথার উপর প্রয়োজনের চেয়ে অতিরিক্ত চাপ দেওয়ার পর বারিশ আইডিয়া পেল এবং সাথে সাথে ও বিছানায় হেলান দিয়ে বসে মৃদু হাসতে লাগলো। আয়শা গর্জন করে বলল। কাজের কথা বলুন, দাঁত কেলাবেন না। বারিশ গলা খাকারি দিল এবং ভাব নিয়ে বলতে লাগলো। আমাকে গোসল করিয়ে দাও। কথাটা বলার পর 1 মিনিট মতো নীরবতা বিরাজ করলো। অতঃপর হুঁশ ফিরতে আয়শা ওর মাথার চুল টেনে ধরে বলতে লাগলো। তোর লজ্জা শরম নেই? তোর হাত পা নেই? আমি কেন গোসল করিয়ে দেব রে? বারিশ ঘটনার আকস্মিকতায় মারাত্মক চমকে উঠেছে। মাথার চুল আয়শার হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতেও বলে। হ্যাঁ মেয়ে, আমার চুল ছাড়ো। ছাড়বো না, কি করবি? তুই তো করে করবে না আমার সাথে। আমি তো করবই। বাবু সোনা ডাক শুনতে চাইলে স্যারের মেয়ের কাছে যা। চুল কি ছেড়ে ফেলতে চাচ্ছ? সমস্যা কি তোমার? আমার কোনো সমস্যা নেই, আপনার চুলের সমস্যা। এত টানছি তবু ছিঁড়ছেই না। কি শ্যাম্পু ব্যবহার করেন বলুন তো? আবার আপনিতে নেমে এসেছো। সম্মান না দিয়ে কথা বলে কেমন অস্বস্তি লাগে। তাই 1 নম্বরের জানোয়ারের সাথেও আপনি আপনি করেই কথা বলতে হয়। আমি জানোয়ার হলে তুমি জানুয়ারি। আপনি চরম লেভেলের ফ্যাসিস্ট। আমি চরম লেভেলের ফ্যাসিস্ট হলে তুমি ফেব্রুয়ারি। আপনি মার্ডারারের বাম হাত। আমি মার্ডারারের বাম হাত হলে তুমি মার্চ। আয়শার ভ্রু কুঁচকে গেল। ও বারিশের মাথার চুল ছেড়ে দিয়ে বলতে লাগলো। আল্লাহ আল্লাহ, আপনি আমাকে মাসের নামের সাথে তুলনা করছেন কেন? বারিশ নিচের খাড়া খাড়া হয়ে যাওয়া চুলগুলোকে সোজা করতে করতে বলে। আমি লাল নীল গোলাপি রঙের সাবান দিয়ে মাথার চুল পরিষ্কার করি। রং বেরঙের সুগন্ধি সাবান আমার পছন্দের। আয়শা খানিকটা অবাক হয়েই বলে। এই প্রশ্নের উত্তর এখন দিচ্ছেন? হ্যাঁ, তাহলে মাস নিয়ে করা প্রশ্নের উত্তরটা কবে দিবেন? আগামী সপ্তাহে দিতে পারি, শোন না। আয়শা কিঞ্চিত ভ্রু নিয়ে বারিশের সামনে দাঁড়িয়ে থাকলো। বারিশ চুল ঠিক করার পর আয়শার দিকে আর চোখে তাকায়। ওর রাগ কমেছে ভেবে বারিশ বলে ওঠে। তাহলে এবার গোসলটা করিয়ে দাও। আয়শা তৎক্ষণাৎ খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে কিছু বলতে ধরলেই বারিশ ব্যস্ত গলায় বলতে লাগলো। গোসল করিয়ে দেওয়ার ইচ্ছা নেই তো সোজাসুজি না বলবে। চোখ দুটো টেরা টেরা করে তাকানোর তো কোনো মানে দেখি না। আয়শা মনে মনে বারিশকে কয়েক দফা গালিও দিল। বারিশ সেগুলো শুনতে না পেলেও অনুভব করতে পারলো ঠিকই। তাই ও ভদ্র মানুষের মতো বিছানা থেকে নেমে ওয়াশরুমে যেতে যেতে বলে। আপাতত কোনো কাজ নেই, একটু পর ডাক পড়তে পারে, তুমি যেতে পারো। কথা বলে বারিশ ওয়াশরুমে চলে যায়। আয়শা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। ওর ভয়ানক রাগ খানিকটা কমানোর পর ও রুম থেকে যেতে ধরে। হঠাৎ কি মনে করে ফিরে এসে ও বারিশকে শুনিয়ে শুনিয়ে বলে। নিজের গায়ের কালারের শার্ট পরেছেন ঠিক আছে, কিন্তু রাতের বেলায় এই রূপে বাইরে যাবেন না এবং দাঁতটাও কেলাবেন না। মানুষ আপনাকে দেখে অকালে হার্ট অ্যাটাক করে মরে যাবে। কথাটা বলে আয়শা লম্বা লম্বা পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল। বারিশ খট করে ওয়াশরুমের দরজা খুলে সারা গায়ে সাবানের ফেনা দিয়ে ও ভ্রু কুঁচকে বলতে লাগলো। আমাকে অপমান করে গেল। বীর নিজের ছোট্ট খাট্ট শরীরটা নিয়ে হেলতে দুলতে নানুবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ওদের বাড়ি থেকে নানুবাড়ির দূরত্ব 4 মিনিট। বর্ষার কাছাকাছি বিয়ে হয়েছে। নিজেদের মেয়েকে দূরে পাঠাতে চাননি মামুন হক। নানুবাড়ির কাছাকাছি আসতেই বীর থেমে গেল, কারণ কয়েকটা কুকুর ওর দিকে তাকিয়ে আছে।
এতে করে ছোট্ট বীর হাঁটা থামিয়ে দেয় এবং নিজেও কুকুরগুলোর দিকে তাকিয়ে থাকে। এভাবে কিছুক্ষণ চোখাচোখি করার পর বীর আদুরি গলায় কপট রাগ দেখিয়ে বলে, আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? কুকুরগুলো জবাব দিল না, বরং আগের মতো করে ওর দিকে তাকিয়ে থাকলো। বেশ কিছু সময় জবাবের অপেক্ষা করার পর বীর বলতে লাগলো, তোমাদের আম্মু তোমাদের শিক্ষা দেয়নি? এটা বলেনি যে কেউ কিছু জিজ্ঞেস করলে তার উত্তর দিতে হয়? এবারও কুকুরগুলো জবাব দিল না। এতে করে বীর বেশ রেগে গেল। ও কাট গলায় বলল, এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। তোমরা আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? ছোট বাচ্চাদের প্রশ্নের উত্তর খুব দ্রুত দিতে হয়, সেটা জানো না? হয়তো জানেই না, তাই তো কুকুরগুলো আগের মতোই চুপ থাকলো। তবে এবার একটু পরিবর্তন হয়েছে। কুকুরগুলো সামান্য ঘেউ ঘেউ করতে করতে ওর দিকে এগোতে লাগলো। এতে করে বীরের পিলে চমকে ওঠে। ও পেছাতে পেছাতে অভিমানী গলায় বলতে লাগলো, জবাব চেয়েছি, তোমাদেরকে কাছে আসতে বলিনি। তোমরা এত বেয়াদব কেন? কুকুরগুলো খুবই বেয়াদব, তাই ওরা বীরের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। বীর ভীত চোখে আশেপাশে তাকাতে লাগলো। না, কেউ নেই। এতে করে ওর ভয়ে বুক শুকিয়ে গেল। ও কাঁদো কাঁদো স্বরে কুকুরগুলোর উদ্দেশ্যে বলতে লাগলো, মামুকে দিয়ে তোমাদের পাছা লাল করে নিব। এখনো সময় আছে, বেয়াদবি করো না আমার সাথে। আয়শা ভয়ানক মেজাজ নিয়ে বারিশদের বাড়ি থেকে বেরিয়ে আশেপাশে একটু হাঁটছিল। মনটা যদি একটু ভালো হয় এই আশা। ঠিক সেই সময় ওর নজর গেল বীরের দিকে। কুকুররা সব ভাইকে একত্রে ওর সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আয়শা দ্রুত পা চালিয়ে ওর কাছে গেল। আয়শাকে দেখতে বীর চটজলদি ওকে এসে জড়িয়ে ধরে। আয়শা ওকে কোলে তুলে নিয়ে বলতে লাগলো, ওদের সাথে কি নিয়ে কথা বলছিলে বাছা? বীর চোখের পানি মুছে কন্ধনরত গলায় বলতে লাগলো, শুধু আমি কথা বলেছি, ওরা একটাও কথা বলিনি আমার সাথে। আয়শা কপালে মিথ্যে চিন্তার ভাঁজ ফেলে বলে, ওরা বললো না কেন? ওদের আম্মু ওদের সেই শিক্ষা দেয়নি। জানো, আমি অনেকগুলো প্রশ্ন করেছিলাম, কিন্তু একটার উত্তর দেয়নি ওরা। আয়শা বহু কষ্টে হাসি আটকে রাখে। অতঃপর গলা খাকারি দিয়ে কণ্ঠটা স্বাভাবিক করে বলতে লাগলো, ছ্যাঃ, এমন বেয়াদব কুকুর যে আমাদের মহল্লায় ঘুরে বেড়াচ্ছে সেটা তো জানতামই না। বীর ঠোঁট উল্টে বলল, শুধু তাই না, আমি ওদেরকে আমার কাছে আসতে বারণ করেছিলাম, তারপর ওরা আমার কাছে আসছিল। এরা দেখছি পড়াশোনার থেকেও বড় অশ্লীল। একটা ছোট বাচ্চাকে ইউটিজিং করার চেষ্টা। তুমি ওদের আম্মুকে বিচার দিবে, ঠিক আছে? অবশ্যই আমি বিচার দেব। ওদের সাহস দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি। আর হ্যাঁ, ওদের আম্মুকে বললো ওদেরকে যেন ভালো একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। ওরা কথাই বলতে পারে না এখনো। রাত 9টার মতো বাজে। ওসমান এক পলক ঘড়ির দিকে তাকিয়ে বই যথাস্থানে রেখে দিল। তারপর ফোনটা একটু স্ক্রল করতে লাগলো। হঠাৎই একটা পোস্টে ওর চোখ আটকে যায়। পোস্টের কথাটা হচ্ছে, আমি একদিন স্বামীর পকেট থেকে টাকা মারার পর ওনার সাথেই আবার সেই টাকা খোঁজার অভিনয় করব, ভাবা যায়? সেই পোস্টটা করেছে। ওসমান পোস্টটা বেশ কয়েকবার পড়লো, কমেন্ট বক্সও চেক করলো। এটা ওর অভ্যেস হয়ে দাঁড়িয়েছে বলতে গেলে। অন্য কারো চেক না করলেও তিশার কমেন্ট বক্সে নিজের অজান্তেই চেক করে ফেলে, তাও আবার বারবার। দেখলো আয়শাও কমেন্ট করেছে। ভুলে যাস না, কুটনি ননদিনই পাবি তুই। সেটা দেখে ওসমান অস্পষ্ট হাসে। তবে একটা ছেলের কমেন্টে চোখ যেতেই ওর মুখটা গম্ভীর হয়ে গেল। কমেন্টটা ছিল এমন যে তিশা আবার রিপ্লাইও দিয়েছে। করতেও পারি। এটা দেখে ওসমানের মেজাজ চরম লেভেলের খারাপ হয়ে গেল। ও ফোনটা দূরে ছুঁড়ে মারে। অবশ্য বিছানায় ছুঁড়ে মেরেছে। ফোন ভাঙলে হাসান শেখের সামনে নাগিন ডান্স দিলেও নতুন ফোন কিনে দিবে না, তাই সেটাই বিছানায় ছুঁড়ে ওসমান নিজের রাগটা কিছুটা কমালো। বেশ কিছু সময় চুপচাপ বসে থাকার পরও উঠে গিয়ে ফোনটা নিল এবং পুনরায় তিশার পোস্ট বের করে কমেন্ট বক্সে টাইপ করতে লাগলো। ছোট ছোট মেয়েগুলো আজকাল বেয়াদব হয়ে যাচ্ছে। এদের সকাল বিকাল নিয়ম করে ঠেঙিয়ে ঠিক করা উচিত। কমেন্টে করার কয়েক মিনিটের মধ্যে পোস্টটা ডিলিট হয়ে গেল। এতে করে ওসমান পৈশাচিক মজাও পেল। ও একটু খিকখিক করে হাসতেই যাবে, এমন সময় দেখলো আয়শা ধূপধাপ পা ফেলে ওর রুমেই আসছে। বোনকে দেখে ওসমান ভদ্র হয়ে বসে এবং গাম্ভীর্যতা নিয়ে বলতে লাগলো। কি হয়েছে? আয়শা কাট গলায় বলে, ভাইয়া, তুমি তিশাকে কি বলেছো? ও কান্না করছে কেন? একটা মানুষের কান্না করার ইচ্ছে হলে কাঁদবে, তাতে আমার দোষ কিভাবে হলো? কথা না পেঁচিয়ে সোজাসুজি বলো ওকে তুমি কি বলেছো। আমার উপর যে দোষ চাপিয়েছো তার থেকেই শোনো। ভাইয়া বলো। পারবো না, যা এখান থেকে। আয়শা তবুও ঠায় দাঁড়িয়ে থাকলো। তা দেখে ওসমান বসা থেকে উঠে বোনকে ঠেলে ঠুলে রুমের বাইরে বের করে দিয়ে ওর মুখের উপরেই দরজাটা লাগিয়ে দিয়ে বলল,
তোর বান্ধবীকে বল ভ্যাঁ ভ্যাঁ করে না কেঁদে একটু ম্যাচিউর হতে। কিসব আবল তাবল পোস্ট করে। তুমি করো আবল তাবল পোস্ট, যত সব। ওসমান কোনো জবাবই দিল না। আয়শা কয়েক মিনিট দাঁড়িয়ে থাকার পর নিজের রুমে ফিরে যেতে যেতে বলে, তোমার মতো তো আর সবাই পড়াশোনার মতো অশ্লীল জিনিস নিয়ে পোস্ট দিবে না। আয়শার মেজাজ খারাপ হয়ে আছে। ও তিশাকে নিজে কাঁদাবে সেটা ঠিক আছে, কিন্তু অন্য কেউ কেন কাঁদাবে? মনে তো হচ্ছে ওসমানকে গিয়ে কবরস্থানে বেঁধে রেখে আসতে। বাইকে নিয়ে এসব কল্পনা জল্পনা করার সময় ওর ফোনে টুং করে একটা শব্দ হয়। আয়শা ফোনটা হাতে নিয়ে দেখে বারিশের মেসেজ। 2 মিনিটের মধ্যে আসো। আয়শা বিরক্তিতে উচ্চারণ করে বলে। এই যে আরেকটা বেয়াদব, একেও কবরস্থানে বেঁধে রাখা উচিত। আয়শা বকবক করতে করতে রুম থেকে বেরোয়। তারপর বাড়ির বাইরে গিয়ে রাস্তার কুকুরগুলোকে এক দফা ভয় দেখিয়ে বারিশদের বাড়িতে চলে গেল। বিলকিস বেগম দরজা খুলে দিলেন। আয়শা বড় করে একটা সালাম দিয়ে ভেতরে প্রবেশ করে। ওকে ভেতরে প্রবেশ করানোর পর বিলকিস বেগম নিজের স্বামীর কাছে গেলেন। উনি ড্রয়িং রুমে বসে আছেন। স্বামী সামনে গিয়ে বসে উনি বলতে লাগলেন, ওদের মধ্যে মনে হয় সম্পর্ক নর্মাল হয়ে যাচ্ছে। একসাথে ভার্সিটি থেকে ফিরেছেন, অনেকক্ষণ গল্প করেছে, আবার গল্প করার জন্য আসলো। মামুন হক উচ্ছ্বাসিত গলায় বললেন, তাহলে তো আমাদের এক্সপেরিমেন্ট ফলাফল পজিটিভ হবে বলে আশাবাদী। যাক, আমার ছেলেটা এবার শুধরে যাবে। পকেটে ইদানিং বেশি করে টাকা রাখা লাগবে, যাতে বারিশ আয়সার খরচও কিছুটা চালাতে পারে। আমার ছেলে সবসময় পকেট মারে না, বুঝেছেন? হ্যাঁ, শুক্রবার শুধু পকেট মারে না। বারিশ মাথার নিচে দুহাত দিয়ে পা নাচাতে নাচাতে বিছানায় শুয়ে আছে। আয়শা দ্রুত ওর রুমে প্রবেশ করে কাটকাট গলায় বলে, কি জন্য রেখেছেন? একটু ভালোভাবে কথা বলা যায় না? না, যায় না। এবার বলুন কি দরকার? জরুরি দরকার, ভীষণ ভীষণ জরুরি দরকার। হ্যাঁ, সেটাই শুনতে চাচ্ছি। রুমের লাইটটা একটু অফ করে দাও তো। আয়শা কি প্রতিক্রিয়া করবে সেটাও বুঝতে পারছে না, তবে হুট করে খুন করার ইচ্ছে চেপেছে। ওর ইচ্ছে হয়তো বারিশ বুঝতে পারলো, তাই হাই তুলে বলতে লাগলো, তোমার বিবাহের খবর কাল পুরো ভার্সিটি জানবে। সমস্যা নেই, আমি নিজে সবাইকে মিষ্টি খাওয়াবো। আয়শার সমস্ত রাগ ফুঁস হয়ে গেল। ও তৎক্ষণাৎ রুমের লাইটটা অফ করে দিল এবং কণ্ঠটা নরম করে বলল, আর কিছু? আপাতত না, তুমি এখন যেতে পারো। অন্ধকার থাকায় কিচ্ছু দেখা যাচ্ছে না। এই সুযোগে আয়শা প্রথমে রুম থেকে বেরিয়ে যাওয়ার অভিনয় করে, তারপর মেঝেতে হামাগুড়ি দিয়ে পুনরায় ফিরে আসতে লাগলো। অত্যন্ত সাবধানতার সহিত ও বারিশের বিছানার কাছে চলে গেল। তারপর নিজের হাতটা ধীরে ধীরে বারিশের গালে দিয়ে গিয়ে খুব জোরে ওর গালে চিমটি কাটে। বেচারা আর্তনাদ করে ওঠে। আয়শা উঠে দাঁড়িয়ে দাঁত কেলাতে কেলাতে বলে, এবার দেখো কেমন মজা। বারিশ দ্বিতীয় দফায় ভয় চিৎকার করে উঠল। নিজের কাজ শেষ হতে আয়শা রুম থেকে বেরিয়ে গেল। চিৎকার শুনে মামুন হক আর বিলকিস বেগম বারিশের রুমের দিকে এগিয়ে আসছেন। আয়শাকে দেখে ওনারা চিন্তিত গলায় বলতে লাগলেন, কি হয়েছে? আয়শা 32 পাটি দাঁত বের করে বলতে লাগলো, আপনাদের গুন্ডা ছেলেকে একটু শিক্ষা দিলাম। কথাটা বলে আয়শা ওদের বাড়ি থেকে বেরিয়ে গেল। এদিকে মামুন হক আর বিলকিস বেগম হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন। কিছুক্ষণের নীরবতার পর মামুন হক ঠান্ডা গলায় বলেন, এটাই তোমার ভাষ্যমতে মিলে মহব্বত, তাই না বিল্লি? কি হয়েছে? আমি কি আর জানি ওরা ঝগড়া করার জন্য দেখা করে? জানবে কিভাবে? শুধু তো জানো আমাকে বিরক্ত করতে। তিশা ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। আয়শা ওকে এখানে অপেক্ষা করতে বলেছে, কিন্তু গতকালের ঘটনার পর থেকে বেচারি ভীষণ মন খারাপ হয়ে আছে। ও মাথা নিচু করে দাঁড়িয়ে সেসব কথাই ভাবছে। হঠাৎ মাথা তুলে তাকাতে দেখলো ওসমান আসছে। সাথে সাথেই তিশা ভয়ে কুঁকড়ে গেল। ওসমানকে ছোট থেকে ও প্রচন্ড ভয় পায়, পাশাপাশি ভীষণ লজ্জাও পায়। তাই তো যতটা সম্ভব দূরত্ব বজায় রেখেই চলে। ফেসবুকে অ্যাড করার ইচ্ছে ছিল না, কিন্তু একদিন হঠাৎ ওসমান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে ও কাঁপা কাঁপা হাতে সেটা অ্যাকসেপ্ট করেছিল। কেননা অ্যাকসেপ্ট না করলে যদি রাগ দেখায়। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পাক্কা 1 ঘন্টা পর ওসমান ওকে মেসেজ দিয়েছিল, আমি রিকোয়েস্ট পাঠাইনি, আয়শা পাঠিয়েছে, চাইলে আনফ্রেন্ড করতে পারো। আনফ্রেন্ড করার সাহস তিশার হয়নি, তাই রেখে দিয়েছে। মেসেঞ্জারে শুধু অতটুকুই কথা হয়েছে ওদের। মাঝে মাঝে ওসমানের পোস্ট সামনে আসলে তিশা একটা করে লাভ রিয়েক্ট দেয়। এই যা। ওসমান তিশাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে গেল। এতে করে তিশা স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে। কিন্তু পর মুহূর্তে ওসমান ফিরে এসে গলা খাকারি দিয়ে বলল,
রাস্তার মানুষের পকেট মারার চেষ্টায় আছো নাকি? তিশা চমকে উঠল, পাশাপাশি লজ্জায় মিয়ে গেল। তবুও স্পষ্ট স্বরে বলল, আয়েশার অপেক্ষায় আছি। তুমি না প্রতিদিন আমাদের বাড়িতে গিয়ে ওকে নিয়ে আসো, তাহলে আজ যাওনি কেন? এমনি। ওসমান ক্ষণকাল চুপ থেকে বলল। দিন দিন তো বয়স বাড়ছে, বুদ্ধিটাও বাড়াও। কথাটা বলে ওসমান লম্বা লম্বা পা ফেলে ভার্সিটির ভেতরে প্রবেশ করে। তিশা ভ্রুকুচকে পেছন ফিরে তাকায়। মনে মনে প্রতিটা কথার জবাব দিতে পারলেও ওসমানকে মুখের উপর কিছু বলার সাহস ওর হয়নি কখনো। ও যখন মনে মনে ওসমানকে গালি দিচ্ছে, ঠিক সেই সময় আয়শা এসে ওর পিঠে আলতো করে থাপ্পড় দিয়ে বলল। কি বেহেন, কতক্ষণ দাঁড়িয়েছিলি? তিশা পড়তে ধরেও শেষ মুহূর্তে নিজেকে সামলে নিল। পর মুহূর্তে কটমট দৃষ্টিতে আয়শার দিকে তাকিয়ে বলতে লাগলো। স্বাভাবিকভাবে ডাকা যেত না? আয়শা তৎক্ষণাৎ জবাব দিল। অবশ্যই না, আমার আবার এত শান্ত পরিবেশ ভালো লাগে না। তিশার ভ্রুকুচকে ক্ষণকাল ওর দিকে তাকিয়ে থাকার পর বলল। তো তোর বিয়ের খবরটা ভার্সিটিতে প্রচার করে দিয়ে একটা গরম পরিবেশ তৈরি করি। আয়শা ফাটা বেলুনের মতো চুপসে গেল। তিশার হাত ধরে আদুরে গলায় বলতে লাগলো। আরে বেহেন, এত রাগ করিস না, রেগে গেলে তোকে অসম্ভব সুন্দরী দেখায়। এত চাপা মারা কার থেকে শিখেছিস? তোর ভাই তো এমন না। আয়শা ভ্রু নাচিয়ে বলল। কেন রে, আমার ভাইয়ের কাছ থেকে কমপ্লিমেন্ট শুনতে চাস নাকি? তিশা বিস্ফোরিত গলায় বলতে লাগলো। ছ্যাঃ, কি বলছিস এসব? তোর ভাইয়ের থেকে দূরত্ব বজায় রেখে চললেই আমি বাঁচি। হ্যাঁ হ্যাঁ জানি, তা কতক্ষণ অপেক্ষা করালাম তোকে? পাক্কা আধা ঘন্টা। এখন প্রতি মিনিটের জন্য 2 টাকা করে দে, 30 মিনিটের জন্য 60 টাকা দে। আয়শা মুখটা অসহায় করে বলল। ছ্যাঃ, এইভাবে কেউ টাকা চায়? হ্যাঁ চাই, আমি চাই। আমি জানি তুই এত কঠোর না, 60 টাকার কথা তুই এমনি বলেছিস। না, সত্যি বলেছি। টাকাটা বের কর। এবারের মতো মাফ করে দে না চিংড়ি। মাফের মতো কাজের আশেপাশে আমি আজ নেই। দ্রুত টাকা বের কর। একদিন হয়ে গেছে আজিম নিজের চিঠির কোনো জবাব পায়নি। তার চেয়েও বড় কথা, শার্লক হোমস বই কোনো মেয়ে পড়বে বলেও মনে হচ্ছে না। বারিশের কথা না সত্য হয়ে যায়। ঠিক এই সময় বারিশ কোথা থেকে এসে ওর পাশে বসে বলতে লাগলো। আজিম সোজা হয়ে বসে বলতে লাগলো। কি নিয়ে ভাবছিস? বারিশ জ্ঞানীর মতো বলতে লাগলো। চিঠিটা কি আদৌ কেউ পেয়েছে? আজিম আগ্রহ নিয়ে তাকিয়েছিল। আই থিঙ্ক যে চিঠিটা পেয়েছে সে আপাতত কেনাকাটা করতে ব্যস্ত। কেন বলতো? আরে বিয়ে করতে কি আর কম জিনিস লাগে? তোকে ডাইরেক্ট বিয়ের দিন চিঠির জবাব দেবে? কিন্তু বারিশের কথা শুনে ও কাট কাট গলায় বলল। মজা নিচ্ছিস? হ্যাঁ, এত দ্রুত বুঝে গেলি কিভাবে? আজিম হতাশার শ্বাস ফেলল। হঠাৎ বারিশের মুখে মাস্ক দেখে ওর ভ্রু কুঁচকে গেল। ও অবাক গলায় বলল। করোনা তো নেই, মাস্ক পরেছিস কেন? বারিশ ভাব নিয়ে বলল। আসলে আজ আমাকে অত্যধিক সুদর্শন লাগছে, তাই মেয়েদের হাত থেকে বাঁচার জন্য মাস্ক পরেছি। এসব ঢপ অন্য কথা মারিস, আমি বিশ্বাস করব না। কথাটা বলেই ও বারিশের মাস্কটা একটানে খুলে ফেলল এবং সাথে সাথেই দেখতে পেল বারিশের গালটা লাল টকটকে হয়ে ফুলে গেছে। তা দেখে আজিম 1 মিনিট চুপ থেকে মুচুর মুচুর করে হাসতে লাগলো। ওকে হাসতে দেখে বারিশের মুখটা গম্ভীর হয়ে গেল। মন ভরে হাসার পর আজিম বলতে লাগলো। দেখ ভাই, আমাকে তোর বিয়েতে দাওয়াত দিলাস, বউয়ের হাতে ফোঁটা খেতে হতো না? পাক্কা 2 দিন পর মারিয়া লাইব্রেরিতে আসে। এসেই প্রথমে লাইব্রেরিতে দায়িত্বে থাকা মহিলাটার দিকে তাকিয়ে মুখ ভেঙচি কাটলো। অবশ্য মহিলাটা অন্যদিকেই তাকিয়ে আছে, নয়তো সামনাসামনি মুখ ভেঙচি কাটার মতো বুকের পাটা অন্তত মারিয়ার নেই। শুধু মুখ ভেঙচি কেটে ক্ষান্ত হলো না ও, বরং কলমের হেড খুলে সেটা মহিলার পিঠে ছুঁড়ে মেরেও তৎক্ষণাৎ বুক সেলফের পেছনে লুকিয়ে পড়ল। মহিলাটা পেছন ঘুরে কড়া গলায় বলতে লাগলেন। কে করেছো? দ্রুত বলো, কে করেছো এই কাজ? সবাই চকিত ওনার দিকে তাকায়। মহিলার হাতির সাইজের মতো চেহারা, তাই সকলে ওনাকে দারুণ ভয় পায়। জবাব না পেয়ে উনি পুনরায় বলতে লাগলেন। কি হলো? কথা বলছো না কেন? এমন বেয়াদবি করার সাহস কার হলো? মহিলা ক্ষেপে গেছে, তাই সকলে ঘাবড়ে গেল। একজন মিনমিনে গলায় বলল। কিছু জানো না মানে? আমার পিঠে ঢিল ছোড়ার সাহস কার হলো? কেউ জানে না। মহিলাটা বেশ কিছুক্ষণ খোঁজার চেষ্টা করে ব্যর্থ হলেন, তাই শুধু অগ্নিদৃষ্টিতে সকলের দিকে তাকিয়ে নিজের রাগটা কিছুটা কমালেন। অন্যদিকে মারিয়া মুখে হাত চেপে রেখে তখন থেকে হেসেই চলেছে। মহিলাকে বিভ্রান্ত করতে পেরেও চরম খুশি। নিজের খায়েশ মেটানোর পর মারিয়া এবার পছন্দসই বই খুঁজতে শুরু করলো। একাডেমিক বই পড়তে পড়তে ও ত্যক্ত ও বিরক্ত হয়ে গেছে।
নতুন আর ইন্টারেস্টিং কিছু বই পড়তে পারলে মাথাটা হালকা হতো। কোনো রোমান্টিক উপন্যাসও ভুলেও পড়বে না, কারণ সিঙ্গেল কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য।